আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছো। তো গত সপ্তাহে তোমাদেরকে বলছিলাম যে ঈদের আগে তোমাদেরকে একটু ছুটি দিব, কিন্তু অনেকেই আমাকে কমেন্টে জানালে সেটা হচ্ছে যে ভাইয়া ঈদের আগ পর্যন্ত পড়তে চাই, অনেকদিন কলেজের সাথে অনেক ডিস্টেন্স হয়ে গেছে, এই কারণে একটু পড়াটা এগিয়ে রাখতে পারলে ভালো হয়। ঈদের সময় আবার দেখা যাবে অনেক দিন পড়ার একটা গ্যাপ হয়ে যাবে, এই জন্য যে যেভাবে পেরেছো এগিয়ে রাখতে রাখতে চেয়েছো পড়াটা। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটু পড়ানো যাক। আর গত সপ্তাহে যেহেতু পুরোটুকু সময় আমরা বাংলা দ্বিতীয় পত্র পড়েছি, অনেকের কাছে আবার মনে হচ্ছিল যে বাংলা প্রথম পত্রে আমরা হয়তো বা একটু পিছিয়ে আছি। আবার কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বাংলা প্রথম পত্রের সিলেবাসটা একটু ব্রড। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রের বেশিরভাগ জিনিসই তোমরা একদম ছোটোবেলা থেকে পড়েছো। মানে মনে করো যদি তোমাদেরকে আমি কারক পড়াই বা সমাস পড়াই কিংবা যাই কিছু পড়াই না কেন বাংলা দ্বিতীয় পত্রে সব কিছুই কিন্তু তোমরা একদম ছোটোবেলা থেকে পড়ে এসেছো। কিন্তু বাংলা প্রথম পত্রে যে গল্প কবিতাগুলো আছে সেগুলো কিন্তু একদমই নতুন, অর্থাৎ শুধুমাত্র এইচএসসির জন্য তোমরা প্রথমবারের মতো গল্প কবিতাগুলো পড়ছো। তো এই কারণে আমরা ঠিক করলাম যে এই সপ্তাহটা আমরা বাংলা প্রথম পত্র পড়বো। তো বাংলা প্রথম পত্রের প্রথম যে কবিতাটা আমি তোমাদেরকে পড়াবো সেটার নাম হচ্ছে 18 বছর বয়স, এবং সেটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। দেখি ইন দ্য মিন টাইম আমাদের সাথে কোন কোন বন্ধুরা জয়েন করেছে, তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে তোমরা এই ক্লাসটাতে জয়েন করেছো। তাহলে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা কত বড়, বা এই ক্লাসের বিস্তৃতি বাংলাদেশের কোন পর্যন্ত ছড়িয়ে আছে। আমি একটু দেখি লাইভে কতজন জয়েন করেছো। ওকে, অনেকেই জয়েন করেছো। তোমরা একটু কাইন্ডলি তোমাদের যে সকল বন্ধুরা হয়তো বা নোটিফিকেশন পায়নি বা এখনও জয়েন করতে পারেনি তাদেরকে একটু কমেন্টে মেনশন করো, আর যারা এখনও ঘুমাচ্ছে তাদেরকে ফোন দিয়ে জাগানোর চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু পড়ালেখা শুরু করি। ময়মনসিংহ থেকে সুবর্ণ মুস্তফা জয়েন করেছে, ফাহমিদা ইস্যু জয়েন করেছে, সালাম দিচ্ছে। ফেনী থেকে মেহমাদ আফতাব জয়েন করেছে, নাফিজ ইসলাম রাফি চট্টগ্রাম থেকে আছে, অনিক আনিকা আহমেদ বর্ষা আছে কুমিল্লা থেকে, ময়মনসিংহ থেকে নবীন আছে। ঠিক আছে, পরের ক্লাসে একটা কম্পিটিশন করব, সেটা হচ্ছে যে কোন এলাকার মানুষজন বেশি সেটা আমরা কমেন্টে লিখে জানাবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এই ক্লাসে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট কোন অঞ্চলের, ঠিক আছে, কোন জেলা থেকে। কিন্তু পরের ক্লাসে, আপাতত এই ক্লাসটা পড়া শুরু করি। আচ্ছা, তো যখন আমরা একটা কবিতা পড়ি আমরা জানি যে আমাদের পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন, সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের জন্য ভালো করতে হলে আমাদেরকে কবিতার সাথে সাথে কবিকেও জানতে হবে, অর্থাৎ কবি পরিচিতিটাও কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে কবি পরিচিতিটা প্রথমে পড়ি। আমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছি সুকান্ত ভট্টাচার্যকে, তো একটা জিনিস একটু তোমাদেরকে আমার পড়ানোর প্যাটার্ন সম্পর্কে বলে নিই যে আমি কবি পরিচিতিটা দুইভাবেই পড়াবো, অর্থাৎ বড় করেও পড়াবো যে তথ্যগুলো তোমাদের সবার না জানলেও হবে, অর্থাৎ পুরো যে কবি পরিচিতিটা সেটা পড়াবো। তারপরে সংক্ষেপে একটা সামারি দিব বা একটা সারাংশ বলবো যে পার্টিকুলার এই কয়েকটা ইনফরমেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছরের প্রশ্নগুলোতে এসেছে, এগুলো বেশিরভাগ সময় বিভিন্ন কলেজের যে পরীক্ষাগুলো সেগুলোতে এসে থাকে। তো ওই সামারিটা আমি দিব। তো তোমরা আগে পুরোটুকু একটু পড়ো, কবি পরিচিতি পুরোটুকু দেখো, তারপর দেখো যে পার্টিকুলার কোন কোন ইনফরমেশনগুলো মনে রাখা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই কবিতাটার যিনি কবি অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য তাকে। তো সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছেন 15 আগস্ট 1926 সালে। এখন এই জিনিসটা মনে রাখতে হলে আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে দেখো যে 15 আগস্ট কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদম মৃত্যু দিবস। এইটার সাথে অর্থাৎ 15 আগস্টটা কিন্তু আমাদের সবসময় মনে থাকে। কেন মনে থাকে সেটাও বলি, কারণ হচ্ছে আমাদের আশপাশে এটা নিয়ে এত রাজনৈতিক প্রচার হয় বা এত এটা নিয়ে অনুষ্ঠান হয়, এই কারণেই আমরা কিন্তু 15 আগস্ট এই জিনিসটা সহজে ভুলি না। তো আমি যেটা করতাম যে সুকান্ত ভট্টাচার্যের জন্মর সাথে এই যে 15 আগস্টের শোক দিবস সেটাকে রিলেট করে মনে রাখার চেষ্টা করতাম। এটা কিন্তু খুবই সহজ একটা উপায়। তুমি যখন এইটা কয়েকটা কম্পোনেন্ট একসাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করবে তখন কিন্তু তোমার সবগুলো কম্পোনেন্টই মনে থাকবে। আচ্ছা, দেখি আমাদের সাথে অলরেডি 270 জনের মতো বন্ধু জয়েন করেছে, আরও বন্ধুরা জয়েন করতে থাকো। তারপরে দেখি, এবং এই ব্যাপারটাও দেখো, এটাও কিন্তু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক নিবাস যেমন গোপালগঞ্জে, ঠিক একই রকম সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাসও কিন্তু গোপালগঞ্জে। একদম যদি এক্স্যাক্টলি বলি তাহলে হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ায়।
এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই জিনিসগুলো আসলে আপনি কেন পড়াচ্ছেন, এগুলো তো আমরা বুঝি পারি সবই ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে একবার একবার করে বলে দিচ্ছি এই কারণে যাতে হচ্ছে পরীক্ষায় যদি অবজেক্টিভে আসে তাহলে আমরা যাতে ভালো করতে পারি, এমন যাতে না হয় যে বই পড়েছিলাম ভুলে গেছি। তারপরেও কিন্তু এমন একটা জিনিস হয়, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, মানুষের মেমোরি এমন একভাবে ফাংশন করে, সেটা হচ্ছে এটা বিভিন্নভাবে একটা জিনিস মেমোরাইজ করতে পারে। এক, আমরা যখন কোনো কিছু দেখি সেটা আমাদের মনে থাকে। দুই, আমরা যখন কোনো কিছু পড়ি সেটা আমাদের মনে থাকে। আমরা যখন কোনো কিছু শুনি কিংবা আমরা যখন কোনো কিছু ভাবি, অর্থাৎ আলাদা আলাদাভাবে আমাদের ব্রেন কিন্তু এক একটা ইনফরমেশন প্রসেস করে। এই কারণেই আজকের ক্লাসে তোমাদেরকে আমি এই ধরনের ইনফরমেশনগুলো বলছি এবং দেখাচ্ছি যাতে তোমরা দেখে এবং শুনে দুইভাবে মনে রাখতে পারো। অর্থাৎ পরীক্ষায় যখন প্রশ্ন হিসেবে আসবে এই ইনফরমেশনগুলো থেকে, তখন তোমরা যাতে ভালো করে মনে রাখতে পারো, এটার প্রবাবিলিটিটা বা এটার সম্ভাবনাটা একটু বাড়িয়ে তোলার চেষ্টা করছি, আর কিছুই না। এগুলো সবগুলোই বই থেকে নেওয়া ইনফরমেশন, এমন না যে এখানে আমার কোনো মৌলিক অবদান আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি। সুকান্ত ভট্টাচার্যের বাবার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী। খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন না, এগুলো চাইলে ভুলে যেতেও পারো, তবে মনে রাখাটা ভালো যদি কখনো বাই চান্স আসে আর কি। সুকান্ত ভট্টাচার্য ছিলেন অত্যন্ত রাজনীতি সচেতন, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা একটু মনে রাখতে হবে। দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মানে মনে করো আমরা কিশোর সভা জিনিসটা হচ্ছে এরকম যে, ফর এক্সাম্পল যদি তোমাদেরকে আমি বলি, প্রথম আলোর আলাদা কিন্তু একটা ম্যাগাজিন আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কিশোর আলো। তো কিশোর আলোর যেরকম আলাদা একজন সম্পাদক আছেন, এডিটর আছেন, সেরকম একইভাবে দৈনিক স্বাধীনতা এই যে পত্রিকাটা ছিল সেটার কিশোর সভা যে অংশটা ছিল, অর্থাৎ আলাদা একটা পাতা, সেই পাতাটার প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিষ্ঠাতা এইটার সভাপতির দায়িত্ব পালন, সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, তারপর দেখি। সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব এবং মুক্তির আহ্বান জানিয়েছেন। আচ্ছা, এই যে শব্দটা, এটার উচ্চারণ নিয়ে আমরা অনেকেই অনেক সময় ভুল করি। এই শব্দটার উচ্চারণ হচ্ছে আও ভান, আও ভান, বুঝছো? কি বললাম? আও, আও মানে হচ্ছে আসো, আর ভান মানে কি? ভান হচ্ছে যে ধান ভানে না, ওই ভান। মনে থাকবে, উচ্চারণটা খুব ইম্পর্টেন্ট। এটার উচ্চারণ কিন্তু আহ্বান এখন মানুষ বলে না, এটার উচ্চারণ মানুষ এখন বলে আহ্বান। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছো, ভাইয়া শুদ্ধ উচ্চারণ শিখবো কোথা থেকে? শুদ্ধ উচ্চারণ আজকে আমরা এই ক্লাসটাতে ছোট্ট একটা অংশ নিয়ে কথা বলবো। এই কবিতার যে পার্টিকুলার শব্দগুলো শুদ্ধ উচ্চারণ জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তবে আমি ছোটবেলায় শুদ্ধ উচ্চারণ শিখতাম হচ্ছে বিটিভির নিউজ থেকে। তোমাদের অনেকের কাছে হাসি পেতে পারে যে বিটিভির নিউজ এটাও মানুষ দেখে নাকি, শুধু বাতাবি লেবুর বাম্পার ফলন দেখায়। কিন্তু বিটিভি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ উচ্চারণের সূতিকাগার, বা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর করে উচ্চারণটা ওরাই করে থাকে। তো এই কারণে তোমরা এই জায়গা থেকেও কিন্তু উচ্চারণ শিখতে পারো। আচ্ছা, তারপর একটু দেখি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সুকান্ত ভট্টাচার্যের কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষ শক্তি ও সাহস জুগিয়েছে। খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, মনে না রাখলেও হবে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা মনে রাখতেই হবে, কারণ এটা থেকে বিগত বছর প্রশ্ন এসেছে, সামনের বছর প্রশ্ন আসতে পারে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঘুম নেই, পূর্বাভাস। মানে মনে করো এইভাবে আমি ছোটবেলায় মনে রাখতাম যে সুকান্ত ভট্টাচার্য মানেই হচ্ছে একটা ঝড়, তার মানে হচ্ছে ঝড়ের পূর্বাভাসে আমি এভাবে মনে রাখতাম যে ঝড় হচ্ছে ঝড়কে আমি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটা রিপ্লেসমেন্ট মনে করতাম। আমি মনে করতাম যে ঝড়ের পূর্বাভাসে চোখে ঘুম নাই, তার মানে হচ্ছে যখন ঝড় হয়, ঝড় হবে হবে এরকম একটা ভাব, তখন কিন্তু মানুষ অনেক ভয় থাকে, আতঙ্কে থাকে, এই কারণে দেখা যায় যে তখন মানুষের ঘুম আসে না। এভাবে আমি মনে রাখতাম যে সুকান্ত ভট্টাচার্যের আর যে দুটো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সেই দুটার নাম কি। আচ্ছা, তারপরে অন্যান্য রচনার মধ্যে রয়েছে মিঠে কড়া, অভিযান, হরতাল। ঠিক আছে, মিঠে কড়া, অভিযান, হরতাল, এইটারও একটা চমৎকার ট্রিক আছে। মিঠে করা, অভিযান, হরতাল কিভাবে মনে রাখতাম, কিন্তু একটু রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে দেখি, এটা আমি বলছি না। এই হরতালের সাথে অভিযান আর মিঠে করা মিলিয়ে তোমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারো, ঠিক আছে? একটু প্র্যাকটিস করি নেমোনিকগুলো বানানোর, বা হচ্ছে কীভাবে মনে রাখবো। এই ট্রিকগুলো যখন নিজে নিজে বানাতে শিখে যাবে তখন দেখবে যে আসলে এরকম আমার ক্লাস আর দরকার পড়বে না, তখন তোমরা এমনি পারবে সব কিছু। আচ্ছা, তারপর দেখি।
তিনি একজন ফ্যাসি বিরোধী লেখক ছিলেন। আচ্ছা, তোমরা কি জানো যে ফ্যাসি বিরোধী লেখক মানে কি? একটু কমেন্টে লিখে জানাও তো দেখি যে ফ্যাসি বিরোধী লেখক মানে কি, এটা তুমি বুঝো কিনা, বা ফ্যাসিবাদ জিনিসটা কি, কমেন্ট একটু দেখি। মন্দিরা ব্যানার্জি বলছে আছে, মিরাজ আহসান বলছে বিটিভি নিউজগুলো জোস, তারপর হচ্ছে আদনান ইসলাম বলছে কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, জিতু টিরিক চাচ্ছে, মুনতাহা বলছে এভাবে মনে রাখা অনেক ইজি হবে। আচ্ছা, হাসান জুবাইর একটা ভালো কথা বলেছে যে সুকান্ত বেশি দিন বেঁচে থাকেনি, তাই তিনি বেশি ঘুমাতে পারেনি, তাই ঘুম নেই। আচ্ছা, ঠিক আছে। তো বেশিরভাগ বন্ধুরাই বলছে যে ফ্যাসিবাদ মানে কি এটা তোমরা জানো না। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি যে ফ্যাসিবাদ মানে কি। হ্যাঁ, ওকে। ফ্যাসিবাদ মানে হচ্ছে যখন কোনো সরকার বা যখন কোনো এন্টিটি, গভর্নেন্স যাদেরকে রুল করছে, অর্থাৎ মনে করো আমরা যদি বলি এরকম একটা দেশের এক্সাম্পল যদি আমরা দেই, মনে করো উগান্ডা, ঠিক আছে, যেহেতু এটা অনেক পরিচিত একটা এক্সাম্পল। এমন না যে উগান্ডা অগণতান্ত্রিক, এমন না যে উগান্ডায় ভোট টোট হয় না। উগান্ডা হচ্ছে একটা কাল্পনিক রাষ্ট্রের নাম বললাম না। আচ্ছা ঠিক আছে, উগান্ডাও বলবো না। উগান্ডা বললেই তোমরা কম্পেয়ার করা শুরু করবা বাংলাদেশের সাথে উগান্ডার। আমরা একটা কাল্পনিক রাষ্ট্রের নাম বলি। তোমরা আলাদিন নামে একটা, দ্য ডিক্টেটর নামে একটা সিনেমা দেখেছো? যারা দেখো নাই, এটা তোমাদের জন্য একটা মাস্ট রিকমেন্ডেশন, তোমরা দ্য ডিক্টেটর এই সিনেমাটা দেখবা। তো এই দ্য ডিক্টেটর সিনেমায় যে দেশটাকে নিয়ে, যেই দেশটাকে বেস করে সিনেমাটা বানানো হয়েছে, সেই দেশটার নাম হচ্ছে আল ওয়াদিয়া। আল ওয়াদিয়া, এবং আল ওয়াদিয়ার যে ডিক্টেটর ছিল বা যে রাষ্ট্রনায়ক ছিল তার নাম হচ্ছে আলাদিন, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো তোমরা দ্য ডিক্টেটর বা আলাদিন এই সিনেমাটা দেখেছো কিনা, একটু দেখি। ওকে, সো এই যে ফ্যাসিবাদ নিয়ে কথা বলছিলাম, ফ্যাসিবাদ মানে হচ্ছে যখন এরকম কেউ রাষ্ট্র পরিচালনা করে, বা একটা সরকার হতে পারে, এমন না যে একজন রাষ্ট্রনায়ক হতে পারে, সেই সরকার যখন অন্য কারো কথা শোনে না, অর্থাৎ সেই সরকার যখন নিজে যেটা ভালো মনে করে সেটাই করে, অন্য কারো কথাকে পাত্তা দেয় না, অন্য কারো কথাকে গ্রহণ করে না, এমনকি কেউ যদি গঠনমূলক সমালোচনা করে তাকে জোর জবরদস্তি করে দমানোর চেষ্টা করা হয়, সেই সরকারকে বলা হয় ফ্যাসিবাদী। অর্থাৎ যখন কোনো লজিক নিয়েই আর কেউ কাজ করে না, তখন সেই এন্টিটিকে ফ্যাসিবাদ বলা হয়। তো এই যে দ্য ডিক্টেটর সিনেমাটার কথা বললাম, যে দ্য ডিক্টেটর সিনেমায় কিন্তু একটা রাষ্ট্র দেখানো হয়েছে আল ওয়াদিয়া। আল ওয়াদিয়া সিনেমাটা, আল ওয়াদিয়া যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটা এরকম একটা ফ্যাসিবাদ আমরা দেখতে পারি, যে সেখানে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করা হয়, মানুষকে কথা বলতে দেওয়া হয় না, সেখানে মানুষের বাক স্বাধীনতা এমনকি থাকে না, ঠিক আছে, যেই কথাটা বলছিলাম আল ওয়াদিয়ার কথা। আচ্ছা, সো অনেকেই বলেছে দ্য ডিক্টেটর হাফ দেখেছি ভাইয়া, মানে এইরকম একটা সিনেমা হাফ দেখার পর বাকি হাফ না দেখার রিজনই আমি পাই না, ঠিক আছে। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছে যে দেখেছি দেখি নাই এরকম। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে ফেলবা, চমৎকার একটা মুভি। আমি সচরাচর মুভি রিকমেন্ড করি না, যেহেতু মুভি রিকমেন্ড করছি সেহেতু অবভিয়াসলি দিস ইজ গোয়িং টু বি ওর্থ ওয়াচিং। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি। ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ তিনি সম্পাদনা করতেন, ঠিক আছে। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছরে মারা যান। মাত্র কয় বছর বয়সে? 21 বছরে। কিভাবে মনে রাখা যায়? এটা মনে রাখতাম আমি যে বাংলাদেশ সরকারের একটা ভিশন আছে, ভিশন 2021। তো ভিশন 2021-এর 21টা নিয়ে আমি হচ্ছে এটা মনে রাখতাম যে সুকান্ত ভট্টাচার্যের জীবনের লক্ষ্যই ছিল 21 বছর বয়সের মধ্যেই সব কিছু কমপ্লিট করা, এবং তিনি কিন্তু সেটা সাকসেসফুলি করেছেনও। তো এই ভিশন 21 থেকে আমি মনে রাখতাম যে সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বেঁচে ছিলেন, এবং তার মৃত্যু হয়েছিল 1947 সালের 13ই মে, ঠিক আছে। আচ্ছা, ওকে। অনেকে বলছে যে কে যেন বলল যে দ্য ডিক্টেটর 18+ মুভি কি না। তোমাদের বয়স তো আই গেস 18 বেশি হয়েছে, এমনও 18+ কিছু না। মানে ব্যাপারটা হয়েছে এরকম যে তলে তলে টেম্পু চলে, কেউ জিগাইলে হরতাল, তাই না? আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন কবি পরিচিতি, সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতির পরের অংশটা একটু দেখি। তার মানে হচ্ছে একটু সামারিটা দেখবো, ঠিক আছে। একদম আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য, যাদের জন্য শুধুমাত্র অল্প যে কয়েকটা ইনফরমেশন মনে রাখা দরকার, সে কয়েকটা ইনফরমেশন আমি একটু তোমাদের জন্য এখানে নোট ডাউন করেছি। লেটস সি কবি পরিচিতির সারাংশ বা একদম ছোট্ট অংশটা আমরা একটু দেখি। জন্ম 1926 সালের 15 আগস্ট, ঠিক আছে। জন্ম 1926 সালের 15 আগস্ট। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। আচ্ছা, উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে ঘুম নেই,
পূর্বাভাস মিঠে করা অভিযান হরতাল। ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান হরতাল। আরেকবার বলি, ঘুম নেই পূর্বাভাস মিঠে করা অভিযান হরতাল। এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য সাহিত্য। তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফ্যাসি বিরোধী এবং রাজনীতি সচেতন। এখান থেকে কিন্তু বিগত বছরে বিভিন্ন সময় অবজেক্টিভ এসেছে যে সুকান্ত ভট্টাচার্য নিচের কোনটি সুকান্ত ভট্টাচার্যের বৈশিষ্ট্য, এরকম প্রশ্ন যেমন এসেছে, আবার এরকম প্রশ্ন এসেছে যে নিচের কে রাজনীতি সচেতন কবি, তখন কিন্তু প্রশ্নের উত্তরটা হবে সুকান্ত ভট্টাচার্য। আমরা আজকে ক্লাসের শেষ দিকে গিয়ে বিগত বছর কিছু প্রশ্ন সলভ করব, এবং প্রশ্নগুলো আমরা সরাসরি এইচএসসি থেকে সলভ করবো না, আমরা প্রশ্নগুলো সলভ করবো হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন সলভ করবো। কারণ হচ্ছে অ্যাডমিশন যে কোশ্চেনগুলো সেগুলো ডিফিকাল্টি লেভেল এইচএসসি ডিফিকাল্টি লেভেলের চেয়ে একটু হায়ার বা একটু বেশি কঠিন। তার মানে তোমরা যদি ওই কঠিন অবজেক্টিভগুলো সলভ করতে পারো, বা তোমাদের যদি অভ্যাস হয়ে যায়, কিংবা তোমরা যদি বোঝো যে কী ধরনের প্রশ্নগুলো আসে, তখন কিন্তু পড়ার সময় তোমরা ওভাবে বুঝে বুঝে পড়তে পারবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের জন্য কোনো অবজেক্টিভ আর কঠিন মনে হবে না, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা পুরো বাংলাদেশের সব স্টুডেন্টের চেয়ে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা আগে শুরু করছো, এবং তোমরা একদম শুরু থেকে পড়ছোই অ্যাডমিশনের জন্য, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মাত্র 21 বছর বয়সে 1947 সালের 13ই মে সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন। তো আমরা এই যে অংশটা, এই অংশটাতে সুকান্ত ভট্টাচার্যের ব্যক্তিগত কিছু তথ্যাবলী যেগুলো কিনা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো জেনে নিলাম। আশা করি তোমরা সবাই অন্তত এই অংশটুকু মনে রাখবে, ঠিক আছে? সুকান্ত ভট্টাচার্যের বাবার নাম কি, মায়ের নাম কি, তিনি কোথায় কখন কি ছিলেন, কবে কি খেয়েছেন, কি পড়েছেন, এত কিছু মনে না রাখলেও হবে, কিন্তু অ্যাটলিস্ট যারা আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট এইটুকু অংশ মনে রাখো। অবজেক্টিভ যদি আসে, ঠিক আছে, আবারও বলছি, যদি কবি পরিচিতি থেকে অবজেক্টিভ আসে তাহলে 80% প্রবাবিলিটি হচ্ছে এইখান থেকে প্রশ্ন করার। কারণ খুব যদি প্রশ্ন হার্ড করতে চায় তখন তোমাকে এইটুকু অংশের বাইরে থেকে প্রশ্ন করতে পারে, কিন্তু সেটার জন্য তোমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, যে পরিমাণ পড়তে হবে, সেটা পড়তে গেলে হয়তো বা তুমি অন্য অনেক কিছু ভুলে যেতে পারো। এই কারণেই তোমাদেরকে আমি এই সামারিটা দেখালাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে একটু দেখি, অলরেডি আমাদের সাথে 380 জন বন্ধু জয়েন করেছে, বাকিদেরকেও জোরপূর্বক ডেকে আনো, ঠিক আছে? একদম একটা ফ্যাসিবাদী অভিযান চালিয়ে তোমরা তোমাদের বন্ধুদেরকে ডেকে আনো। আচ্ছা, এখন আমরা কবি পরিচিতি তো পড়ে ফেলেছি, তাহলে এখন কি পড়া যায়? এখন আমরা কবিতাটা একটু পড়া শুরু করি। আমাকে কি একটু কমেন্টে লিখে জানাবা, এটা একটু তোমাদের কাছে সাজেশন চাচ্ছি, যেহেতু তোমাদের কবিতা নিয়ে প্রথম ক্লাস, তোমাদের কাছে সাজেশন চাচ্ছি যে তোমরা কিভাবে চাও যে তোমাদেরকে আমি কবিতাটা পড়াই। তোমরা কি চাও যে আমি একটা পুরো প্যারা বা পুরো একটা স্তবক পড়ে তারপর সেটা মিনিং বোঝাই, নাকি তোমাদেরকে লাইন বাই লাইন বোঝাই? একটু কমেন্টে লিখে জানাও তো। যারা লাইন বাই লাইন চাও তারা একটু কমেন্টে এল লিখে জানাও, আর যারা প্যারা বাই প্যারা চাও তারা একটু পি লিখে জানাও, দেখি যে তোমরা কোনটা বেশি চাও, ঠিক আছে? কিভাবে পড়াবো তোমাদেরকে, লাইন বাই লাইন নাকি প্যারা বাই প্যারায়? লাইন বাই লাইন হলে এল লিখে জানাও, আর প্যারা বাই প্যারা হলে পি লিখে জানাও। আমি একটু দেখি কমেন্ট দেখে তোমাদেরকে আমি জানাচ্ছি যে বেশিরভাগ স্টুডেন্ট কিভাবে পড়তে চাচ্ছ। আচ্ছা, সো সকল বন্ধুরা আমাকে এল লিখে একদম ফুটিয়ে ফেলছে, সব ভোট এল এর পক্ষে, পি এর পক্ষে কোনো ভোট নাই। আচ্ছা, প্যারা বাই প্যারা পড়ালেই আমার জন্য সহজ হতো, যদিও কষ্ট কম হতো, কিন্তু তারপরেও যেহেতু তোমরা সবাই বলছো এল 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 অর্থাৎ লাইন বাই লাইন তোমাদেরকে পড়াতে হোক, এটা তোমরা চাচ্ছ। এবং যেহেতু আমি ফ্যাসিবাদী না, যেহেতু আমি তোমাদের কথা অবশ্যই গুরুত্ব দেই, তোমাদের কথা অবশ্যই যেহেতু আমি শুনি, এই কারণে হচ্ছে তোমাদের আমি লাইন বাই লাইনই পড়াবো, ঠিক আছে? আমি একজনের কমেন্ট পেলাম, এমডি হামিদ পি বলছে, তারপর হচ্ছে জ্যোতি পি বলছে, তাতে আবার কেন যেন সবাই মিলে হাহা দিচ্ছে, ঠিক আছে? আকাশও বলছে পি। যাই হোক, আমরা লাইন বাই লাইন পড়াই, যেহেতু তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই লাইন বাই লাইন পড়তে চেয়েছো। 18 বছর বয়স কি দুঃসহ? কি বললাম? 18 বছর বয়স কি দুঃসহ? স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তার মানে হচ্ছে 18 বছর যে বয়সটা রয়েছে এই বয়সটা খুবই দুঃসহ, বা এই বয়সটা খুবই যন্ত্রণাকর। কেন এই বয়সটা দুঃসহ কেন? কারণ হচ্ছে এই বয়সে আমরা অনেক নতুন কিছু অনুভব করি। আমরা মনে করি যে সমাজে এই ধরনের অনাচার কেন হচ্ছে, বা হচ্ছে পুরো পৃথিবীতে এত অন্যায় কেন, এই পুরো পৃথিবীতে এত ইনজাস্টিস কেন, অনেক কিছু আমরা মনে করি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে 18 বছর বয়সী মানুষ প্রথম হচ্ছে ছোট থেকে একটু বড় হয়। এই যে যারা অনেকে বলছিলেন যে দা ডিক্টেটর একটা 18+ সিনেমা, তো তাদের জন্য বলছি যে 18 বছর যখন বয়সটা হয় তখন একটা ইম্পর্টেন্ট ফেনোমেনার মধ্যে দিয়ে আমরা যাই, সেটাকে বলা হচ্ছে বয়সন্ধি। বয়সন্ধি যখন হয় মানুষ কিন্তু পুরোপুরি ছোটও না, আবার মানুষ পুরোপুরি বড়ও না, মানে তোমাদের বয়সে আর কি। ঠিক আছে, নতুন নতুন করে তোমরা অনেক কিছু দেখছো, অনেক কিছু শিখছো, এমন একটা সময়। তো এই সময়টায় এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা অনেক দুঃসহ। ঠিক আছে, তার মানে হচ্ছে অনেক কিছু নিজের মধ্যে যখন চেঞ্জ আসে, আমি যখন পুরো ওয়ার্ল্ডকে দেখি, আমি অনেক কিছু মেনে নিতে পারি না। এই কারণে আমার কাছে বা সবার কাছে 18 বছর যে বয়সটা রয়েছে এই বয়সটা অনেক দুঃসহ মনে হয় বা যন্ত্রণাকর মনে হয়। মনে হয় যে সব কিছু একদম ভেঙে চুরে ফেলি। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখি স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। এখন যখন মানুষের ব্যাপারটা ভালো লাগে না, যে আচ্ছা এটা এমন কেন, ওইটা অমন কেন, অমুক তমুককে এভাবে শোষণ করছে কেন, যখন এইসব জিনিস মানুষজনের ভালো লাগে না, মানুষ তখন কি করে, মানুষ কিন্তু ঘরে বসে থাকে না। অর্থাৎ 18 বছর বয়সী যারা আছে, কবির ভাষায় তারা তখন স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। তার মানে মাথাটা তারা নিচু করে থাকে না, তারা কিন্তু বো ডাউন করে থাকে না, তারা মাথা তুলবার ঝুঁকিটা গ্রহণ করে। অর্থাৎ তারা একটা স্পর্ধা দেখায়। স্পর্ধা মানে কি? কমেন্ট একটু লিখে জানাও তো দেখি, স্পর্ধা মানে কি? কমেন্টে একটু লিখে জানাও ঝটপট, স্পর্ধা মানে কি? স্পর্ধা মানে কি কমেন্টে লিখে জানাও। মন্দিরা ব্যানার্জি বলছে পরনির্ভরতা ত্যাগ করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। মৌনতা ঐশী বলছে সাহস। ঐশী বলছে সাহস। অমিত কুমার হালদার সাহস বলছে। ঠিক আছে, তো তোমরা অনেক বন্ধুরাই সঠিক উত্তরটা জানো। তার মানে হচ্ছে এখানে যে স্পর্ধার কথা বলা হচ্ছে, এই স্পর্ধা মানে হচ্ছে সাহস করা। তার মানে মাথা নিচু করে রাখা। ওই যে আগে ছোটবেলায় এমন হতো না, আগে ছোটবেলায় এরকম করতো আমার স্কুলে, যখন মনে করো ঘন্টা ছুটির ঘন্টা দেবে 5টা বাজে, বিকেল 5টা বাজে, এখন ক্লাস মনে করো 4:50 শেষ, তখন আমাদেরকে হেড ডাউন করায় রাখতো, বুঝছো? টিচাররা বলতো যে হেড ডাউন করে থাকো, কথা বলবা না। তখন আমরা কি করতাম জানো? আমাদেরকে তো টিচার মাথা তুললেই বকা দিত। আমরা যেটা করতাম যে একজন বেঞ্চে মুখ দিয়ে কথা বলতো, আরেকজন হচ্ছে বেঞ্চে এইভাবে কানটা দিয়ে রাখতো, বুঝছো? একজন এইভাবে বেঞ্চে মুখ দিয়ে কথা বলতো, আরেকজন এইভাবে কান দিয়ে কথা বলতো। তোমরা যারা এই অভিজ্ঞতাটার সাথে পরিচিত, তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারো। আজকে খুব বেশি কঠিন কিছু পড়াচ্ছি না, আজকে চাইলেই আমরা ক্লাসে অনেক গল্প করতে পারি, যেহেতু আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের কঠিন কোনো টপিক পড়ছি না, বাংলা প্রথম পত্রের সহজ একটা টপিক পড়ছি। আজকে আমরা অনেক মজা করতে পারবো, ঠিক আছে, অনেক গল্প করতে পারবো। তো তোমরা একটু কমেন্টে লিখে জানাও কারা এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে গেছো। তো মাথা তোলবার ঝুঁকি মানে কি? তার মানে হচ্ছে মাথা তুললেই মাইর খাওয়ার একটা সম্ভাবনা আছে, মাথা তুললেই বকা খাবার একটা সম্ভাবনা আছে। কিন্তু তারপরেও আমরা কিন্তু মাঝে মাঝে, মনে করো সবাই হেড ডাউন করে আছে, আমরা কিন্তু মাঝে মাঝে মাথা তুলে দেখতাম। ঠিক আছে, ওই যে ক্লাসের মধ্যে মাথা তুলে দেখতাম, মূলত দেখতাম হচ্ছে টিচার কোথায়, আর দেখতাম হচ্ছে যে আমাদের ঘড়িটার দিকে তাকানোর চেষ্টা করতাম, রুমে যে ঘড়িটা সেটার দিকে তাকানোর চেষ্টা করতাম। কারণ হচ্ছে যে বোঝার চেষ্টা করতাম যে আর কতক্ষণ বাকি আছে। এটার জন্য বকাও খেতে হতো কখনো কখনো, যে মাথা তুলেছি কেন। কিন্তু তারপরেও এই যে একটা স্পর্ধা, এই যে একটা সাহস, একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিল, সেটার কিন্তু আনন্দটাই অন্যরকম। 18 বছর বয়সটাও একই রকম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকে কমেন্ট করছো ইতিমধ্যে। তো হ্যাঁ, রাইট, প্রায় সবারই এই অভিজ্ঞতাটা আছে। ঠিক আছে, তো তারপর দেখি 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উঁকি। আমাকে একটু বলো তো যে অহরহ শব্দটার অর্থ কি? খুবই সহজ, আমরা বেশিরভাগই পারি। অনেক সময় হয় কি জানো কেন অহরহ শব্দটা জিজ্ঞেস করছি? আই হোপ যে তোমরা এটা সবাই এটার অর্থ জানো। কিন্তু সমস্যা কি জানো, যখন আমরা পরীক্ষা দিতে চাই, মনে করো হচ্ছে যে যখন আমরা এইচএসসি পরীক্ষাটা দিতে চাই, বা হচ্ছে এইচএসসি পর অ্যাডমিশন টেস্ট দিতে চাই, পারা জিনিসও ভুলে যাই, নাথিং এলস, জাস্ট
মানে প্রেশারের কারণে আমরা ভুলে যাই অনেক কিছু। আমি যখন পরীক্ষা দিতে গেছি বাংলা প্রথম পত্র, আমি সব পারি কিন্তু আমার না ভয়ে হাত কাঁপছিল। তার মানে হচ্ছে কী লিখবো, আমার হাতটা দেখে আমি লিখতেই পারছিলাম না। আমি করছিলাম কি, ডান হাতটাকে বাম হাত দিয়ে ধরে, কারণ হচ্ছে ডান হাতটা এমনি ভয়েই আমার কাঁপাকাঁপি করছে, আমি করছিলাম কি বাম হাত দিয়ে ডান হাতটা ধরে জোর করে লেখার চেষ্টা করছিলাম। ঠিক আছে, হাতের লেখার অবস্থা খুবই জঘন্য হয়েছিল, কিন্তু মানে আল্লাহর রহমতে A+ পেয়েছিলাম। যাই হোক, তো যেটা বলছি, অহরহ একজন বলছে প্রায়, প্রায় মানে হচ্ছে অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেট। রুবিনা বলছে ক্লাসে যেতামই খালি বন্ধুদের সাথে গল্প করার জন্য। আমার ক্লাসটাতেও কিন্তু তোমরা চাইলে গল্প করতে পারো, ঠিক আছে? আমার ক্লাসে যে কমেন্ট সেকশন, সেখানেও তোমরা চাইলে গল্প করতে পারো, কিন্তু গল্পের পরিমাণ যাতে পড়ালেখাকে ছাপিয়ে না যায়, বা পড়ালেখা যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য সেটাকে যাতে আমরা ক্রস না করি। আচ্ছা, সো বেশিরভাগ বন্ধুরাই সঠিক উত্তর দিচ্ছ 18 বছর বয়সী অহরহ। অনেকেই বলছে হচ্ছে প্রায়, কিন্তু একটা ছোট্ট ডিসক্লেমার আছে, প্রায়ের সাথে একটা প্রত্যয় যোগ হবে, প্রায়ই হবে। দেখো, প্রায় মানে হচ্ছে অ্যাবাউট, তার মানে হচ্ছে আমাদের দেশে প্রায় 67,000 গ্রাম আছে। তার মানে কি, তার মানে হচ্ছে প্রায় যখন আমি বলছি তখন এর মানে দাঁড়াচ্ছে যে রাউন্ড ফিগার না, রাউন্ড ফিগার চেয়ে একটু কম আছে বা একটু বেশি আছে। তার মানে আমি বলি না যে ওই যে যখন আমরা হচ্ছে ইফতারের জন্য ইফতার কিনতে যাই, তখন আমরা বলি যখন যে 1 কেজি জিলাপি দেন, ওখানে কিন্তু 1 কেজি পুরোপুরি যে সবসময় থাকে তা না, প্রায় 1 কেজি থাকে। তার মানে 1 কেজির চেয়ে অল্প একটু বেশি বা অল্প একটু কম, এক্স্যাক্ট মাপটা কিন্তু ওখানে থাকে না। আবার তোমরা যদি কখনো ওই যে বোম্বে সুইটসের যে চিপসটা, পটেটো চিপস, সেটা দেখো, সেখানেও কিন্তু লেখা থাকে +- 10 গ্রাম। তার মানে হচ্ছে 10 গ্রামের কম, একটু কম বা একটু বেশি, এটা বোঝায়। এটা হচ্ছে প্রায়। কিন্তু অহরহ শব্দটার অর্থ কিন্তু প্রায় না, অহরহ শব্দটার অর্থ হচ্ছে প্রায় ই। প্রায় মানে হচ্ছে মাঝে মাঝেই, বা সময় সময়, বা হচ্ছে অনেক সময়, ঠিক আছে? তার মানে আমরা যেটা ইম্পর্টেন্টলি বুঝলাম সেটা হচ্ছে প্রায়, আর প্রায়ের মধ্যে কিন্তু অর্থগত বেশ তফাৎ আছে। একটা ছোট্ট প্রত্যয়, একটা ছোট্ট রস্বইকার, এটাই কিন্তু অনেক বড় ইম্পর্টেন্স বিয়ার করে বা হোল্ড করে। আচ্ছা, NSQ রোহান বলছে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার চেষ্টা করি। আচ্ছা, বলেছে স্যার মজা করলে মিউট করে দেয়, সমস্যা নেই, আমি যতক্ষণ পর্যন্ত আছি মিউট করে দেওয়া হবে না। ওকে, সো তারপরে বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, এইখানে দেখো স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আর বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি, দুটো কিন্তু একই মিনিং বোঝায়। তার মানে হচ্ছে মাথা তুলে আমরা বড় বড় সাহস প্রদর্শন করার একটা স্পর্ধা করি, এটার কথা কিন্তু এই লাইনটাতেও বলা হচ্ছে। তার মানে আমরা কিন্তু লাইন বাই লাইন ইতিমধ্যেই বুঝে ফেলেছি, একটু দেখি। আচ্ছা, আমাদেরকে অমিত সরকার একটা বড় কমেন্ট করেছে, যেহেতু সুন্দর একটা কমেন্ট, আমরা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা যদি সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করবো, রিলেভেন্ট কমেন্ট অবভিয়াসলি। তোমাদের আড্ডা আলোচনায় আমি মানে বাধাও দিব না, বা হচ্ছে তোমাদের আড্ডা আলোচনায় আমি সরাসরি একদম এখানে মেনশন করে বলবো না। অমিত শিকদার রামানুজ যেহেতু একটা সুন্দর কমেন্ট করেছে, ওর কমেন্টটা পড়ি। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 সালে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। কৈশোর থেকে যৌবনের পদার্পণের বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে ঝুঁকি নেবার উপযোগী। অর্থাৎ একদম পাঠ পরিচিতিতে যা বলা আছে সেটাই কিন্তু আমাদেরকে অমিত শিকদার বলল, আমরা এটা পাঠ পরিচিতিতে পড়বো, ভয়ের কোনো কারণ নেই। কবি পরিচিতি পড়িয়েছি তার মানে এই না যে পাঠ পরিচিতি পড়াবো না, ঠিক আছে? আচ্ছা, তারপর 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। আচ্ছা, 18 বছর বয়সে নেই ভয়, তার মানে কিন্তু এই না যে পার্টিকুলার এই বয়সটার ভয় নেই, তার মানে হচ্ছে এই বয়সী যারা তাদের কোনো ভয় নেই, তাই তার মানে হচ্ছে তারা তো কেয়ার করে না কোনো কিছু, একদম ড্যাম কেয়ার। তোমরা যদি দেখো যে আমাদের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন অনেকেই ছিলেন এই বয়সী, কারণ হচ্ছে
এইরকম অদম্য একটা বয়সে আমাদের মধ্যে আসলে কোনো পিছুটান কাজ করে না। যখন মানুষজন এরকম আন্দোলনে যায়, তারা আসলে চিন্তাই করে না তার কি হবে, তার পরিবারের কি হবে, তার বন্ধুরা কি ভাববে, কি মনে করবে, এরকম কোনো কিছুই তারা কেয়ার করে না। অর্থাৎ 18 বছর যে বয়সটা, এই বয়সী যারা রয়েছে তাদের মধ্যে কোনো ভয় কাজ করে না। এবং পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। একটু কমেন্টে লিখে জানাও তো যে পদাঘাত এই শব্দটার মানে কি, পদাঘাত শব্দটার মানে কি, কমেন্টে লিখে জানাও তো। একটু কমেন্টে লিখে জানাও পদাঘাত শব্দটার মানে কি। দেখি কমেন্টে লিখে জানাও তো। কমেন্টে অনেকেই লিখে জানাচ্ছ পদের আঘাত। পদ মানে কি সেটা তো লিখছো না, পদের আঘাত তাহলে বুঝলাম। আচ্ছা, পদ আঘাতকে তো আঘাত আলাদা করলে তাই হয়, পদ যোগ আঘাত। আমাকে এটা লিখে জানাও যে পদ শব্দটার মানে কি। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, আরো কয়েকজন দাও, তারপরে হচ্ছে আমি সঠিক উত্তরটা বলছি। ঠিক আছে, অনেকেই কমেন্ট করছো। হ্যাঁ, শেলিডানি ভৌমিক বলছে পা, রাহাত বলছে পা। এইবার ঠিক আছে, সবাই মোটামুটি বুঝে ফেলেছো যে পদাঘাত মানে হচ্ছে পায়ের আঘাত। পায়ের আঘাতে পাথর বাধা ভাঙতে যায়, তার মানে হচ্ছে এই যে পাথরটা দেখো, বুঝার চেষ্টা করো এটা কিভাবে বুঝবা। সেটা হচ্ছে যে অনেক সময় এরকম প্রশ্ন আসে যে অবজেক্টিভে আসে, ঠিক আছে, আমি নিজেই দেখেছি, কিসের মাধ্যমে পাথর বাধা ভাঙার চেষ্টা করা হচ্ছে, অথবা পদাঘাতের মাধ্যমে কি ভাঙার চেষ্টা করা হচ্ছে। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটু মনে মনে চিন্তা করো, কল্পনা করো, ঠিক আছে। আমি এটা ছোটবেলায় করতাম, তার মানে হচ্ছে আমি যখন ছোটবেলায় হ্যারি পটারের বই পড়তাম, সিনেমা আসার আগে যেহেতু বইগুলো আসতো, আমি হ্যারি পটারের বইটা পড়েই সিনেমাটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম। তার মানে আচ্ছা, এটা নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে ব্যাপারটা কীরকম হবে, তো এরকম ভিজুয়ালাইজ করি। হ্যাঁ, আচ্ছা দেখি। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এখন দেখো তো, এই যে তোমার পা, এখন পাথর এমন একটা ভারী জিনিস, পাথর কি আকাশে থাকে বা পাথর কি গাছে ধরে যে তুমি হাত দিয়ে ভাঙবা? বা তুমি ওই যে জিদান একটা একটা ওয়ার্ল্ড কাপে ফাইনালে জিদান যে মাতেরাজ্জিকে একটা ঢুস দিয়েছিল, তোমাদের এটা মনে আছে, যে মাথা দিয়ে এইভাবে করে হেড দিয়েছিল মাতেরাজ্জির বুকে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে পাথরটা এমন একটা জিনিস যে পাথর ওই মাথার হাইটেও থাকে না, পাথর হচ্ছে গাছেও ধরে না যে হাত দিয়ে ভাঙা। পাথর থাকে কই? পাথর থাকে হচ্ছে মাটিতে পড়ে থাকে, মানে যেহেতু ভারী একটা জিনিস। তার মানে মাটির সবচেয়ে কাছাকাছি তোমার কোন অঙ্গটা, চিন্তা করো তো। মাটির সবচেয়ে কাছাকাছি তোমার কোন অঙ্গটা? এটা হচ্ছে পা। তো তাহলে পাথর যেহেতু তুমি উপরে উঠিয়ে ভাঙছো না, পাথর তুমি কি দিয়ে ভাঙবা? পাথর তুমি কি দিয়ে ভাঙবা? পা দিয়ে ভাঙবা। এখন অনেকে বলতে পারো ভাইয়া, কিন্তু কনস্ট্রাকশন ফার্মে যারা কাজ করে, কনস্ট্রাকশনের কাজ যারা করে, আমাদের দেখে ওখানে মানুষজন হাতুড়ি দিয়ে ইট ভাঙে, বসে বসে ইট ভাঙে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে যে এই যে পাথরটা, ওই যে কনস্ট্রাকশনের পাথরটা, ওই পাথরটা কিন্তু একটা ইউটিলিটি আছে, বা ওইটা ইউজ করার জন্য কিন্তু বসে আয়োজন করে ভাঙা হয়। কিন্তু এই যে পাথরটার কথা বলছি, এই পাথরটার কিন্তু কোনো ইউটিলিটি নেই, এটা একটা বাধা, এবং এটাকে যত দ্রুত পিছে ফেলা যায় ততই ভালো। এই কারণে এটা পদাঘাতে ভাঙতে চাওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি। হ্যাঁ, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তার মানে এই যে বয়সটা, এই বয়সটাতে মানুষ এসে দুঃখ বোধ করে যে কাঁদবে, বসে থাকবে, হার মেনে নিবে, এমনটা নয়। আমার ফেসবুক বায়োতে একটা কথা লেখা আছে যে দ্য গেম ইজ নেভার ওভার আনলেস অর আনটিল ইউ উইন। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি জিতবা না, ততক্ষণ পর্যন্ত মনে রাখবা যে আসলে খেলা শেষ না, খেলা আরও বাকি আছে। তো 18 বছর বয়সটা এরকম, 18 বছর বয়সে মানুষজন ব্যর্থতায় পর্যবসিত হয়ে কান্নাকাটি করে বসে থাকে, এরকমটা কিন্তু না। 18 বছর বয়সে মানুষজন কান্নাকাটি করে না, তারা খুবই ডিটারমাইন্ড থাকে, তারা যেটা ফিক্স করে যে এটা করব, সেটা করেই ছাড়ে। এটা নিয়ে ভ্লাদিমির পুতিনের একটা চমৎকার কোট আছে, এটা কি বলবো? দেখি একটু কমেন্ট দেখি। ভ্লাদিমির পুতিনের এটা নিয়ে একটা চমৎকার কোট আছে, 18 বছর বয়সীদের নিয়েই মনে করো ধরতে পারো। সেটা হচ্ছে যে আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশনস, আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশনস, আই টেক ডিসিশনস দেন মেক দেম রাইট। অর্থাৎ তিনি বলছেন যে তিনি আসলে ভেবেচিন্তে ডিসিশন নেন এমন না, তিনি ডিসিশন নেন,
তারপর সেটাকে সঠিক করার জন্য বা ঠিকঠাক করার জন্য কিংবা সেই সিদ্ধান্তটাকে এক্সিকিউট করার জন্য যা যা কিছু করা দরকার তা তিনি করেন। এবং 18 বছর বয়সটা কিন্তু একদম এক্স্যাক্ট এই ধরনের একটা ডিটারমিনেশনকেই রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা। তো অনেকে বলছে হ্যাঁ ভাইয়া বলেন, ভ্লাদিমির পুতিনের কোট বলেন। এই যে মাত্রই বললাম যে দ্য আই ডোন্ট টেক দ্য রাইট ডিসিশনস, আই টেক ডিসিশনস দেন মেক দেম রাইট। আচ্ছা, তারপর দেখি একটু কমেন্টে লিখে জানাও তো তোমরা বুঝছো কিনা, আমি একটু দেখে আসি। হ্যাঁ, কমেন্টে দেখি তোমরা বুঝছো কিনা। দেখি কমেন্টে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু লিখে জানাও। কমেন্টে অনেকেই লিখছো, বুঝতে পেরেছি। ওকে, এখনো অনেকে বলছেন ভাইয়া বলেন বলেন, বলে ফেলেছি তো ভ্লাদিমির পুতিনের কোট। আচ্ছা, সো সবাই যেহেতু জি ভাইয়া বুঝছি বলছে, পরের অংশে যাই। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এখন এই রক্তদান কিন্তু ওই যে ব্লাড ডোনেট করি না আমরা তো প্রায় পোস্ট দেখি যে রক্ত দরকার, প্লাজমা দরকার, আমরা সবসময় চেষ্টা করি সবাইকে সাহায্য করার, যেহেতু এটা একটা পুণ্য বা এটা একটা সওয়াবের কাজ। কিন্তু এইখানে পার্টিকুলারলি আসলে কিন্তু ব্লাড ডোনেশনের কথা বলা হচ্ছে না, এখানে পার্টিকুলারলি বলা হচ্ছে যে রক্ত বিলিয়ে দেওয়া। তার মানে হচ্ছে মনে করো আন্দোলন সংগ্রাম কোনো একটা কজের জন্য ডোনেটিং ব্লাড বা হচ্ছে গিভিং ইয়োর ব্লাড ফর অ্যাচিভিং সামথিং নোবেল, এই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সরাসরি ব্লাড ডোনেট করার কথা বলা হচ্ছে না যে হসপিটালে গিয়ে তুমি ব্লাড ডোনেট করছো, বাট তার মানে কিন্তু এই না যে তোমরা ব্লাড ডোনেট করবা না। ব্লাড ডোনেট করা অবভিয়াসলি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটাও একটা পুণ্যের কাজ। কিন্তু এইখানে রক্তদান বলতে বেসিক্যালি সরাসরি ওই হসপিটালে গিয়ে যে রক্ত দেওয়া সেটার কথা বোঝানো হচ্ছে না, বাট দুটা রক্তদান করাই বা এইখানে যে পারপাসের কথা বলা হচ্ছে আর তোমাদের যে রক্তদানের কথা আমি বলছি দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর একটু দেখি। ওরে বাবা, সুবর্ণা মোস্তফা বলেছে ভাইয়া 35 মিনিটে মাত্র 2 প্যারা পড়াইছেন, আরও বাকি 6টা প্যারা একটু হারি আপ পড়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, দ্রুত পড়াবো, কোনো সমস্যা নাই। এ বয়স জেনে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। তার মানে হচ্ছে এই যে বয়সটা রয়েছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে বলতে খুবই গতিশীল একটা ব্যাপার বোঝানো হচ্ছে, অর্থাৎ ধূপধাপ একদম দ্রুততার সহিত চলে। ঠিক আছে, আচ্ছা, যারা চাও যে আমি একটু আরেকটু ফাস্ট পড়াই তারা একটু কমেন্টে লিখে জানাও, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো। আর যারা মনে করো যে যেই স্পিডে পড়াচ্ছি সেভাবেই পড়াবো, তাহলে হচ্ছে সেটাও কমেন্টে লিখে জানাতে পারো, তোমাদের সাজেশনের ভিত্তিতে আমি পড়াবো। আমার কিন্তু দ্রুত কথা বলতে কোনো সমস্যা নেই, আমি কিন্তু প্রচুর দ্রুত কথা বলতে পারি। আমি চাইলে তোমাদের এই যে পড়াচ্ছি এটা অলরেডি 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারি, অ্যাজ ফার অ্যাজ ইউ উইশ। আমার এটা নিয়ে কোনো প্যারা নাই। তোমরা একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা কি চাও আমি অনেক দ্রুত পড়াই নাকি স্লো পড়াই, এখন যেভাবে পড়াচ্ছি সেভাবে। ঠিক আছে, হালকা মজা নিলাম, যেহেতু তোমরা আমার সাথে কমেন্টে অনেক মজা নাও, এই জন্য হালকা একটু মজা নিলাম। তো এত দ্রুত পড়াবো না, তোমরা চাইলে লিখে জানাতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো সপে আত্মাকে শপথের কোলাহলে, এটা বলতে বোঝানো হচ্ছে নিজের যে আত্মা আছে, নিজের যে সোলটা আছে, সেই সোলটাকে, নিজের যে মনন আছে সেটাকে শপথের কোলাহলে। তার মানে হচ্ছে একটা শপথ, একটা ডিটারমিনেশনের কথা বলা হচ্ছে যে আমি এটা করবই, আমি ভাষা আন্দোলনে গিয়ে মাতৃভাষা হিসেবে বাংলার যে অধিকার সেটাকে স্থাপন করবই, স্টাবলিশ করবই। এই যে শপথটা, এই যে ডিটারমিনেশনটা, সেটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, সবাই বলছে ফাস্ট পড়াতে, ঠিক আছে, ওকে, সো একটু দ্রুত পড়াই। 18 বছর বয়স ভয়ঙ্কর, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা 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 প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এখানে 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হচ্ছে কারণ এই বয়স আসলে, এই বয়সে মানুষের মধ্যে কোনো ধরনের কোনো পিছুটান কাজ করে না। এই বয়সের মানুষ মাথায় যা আসে সেটাই করে ফেলে। এই কারণেই দেখা যায় যে একটা জিনিস মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট, এই বয়সী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু সুইসাইড রেটটাও অনেক বেশি। এটাও কিন্তু একটা রিজন এই বয়সটাকে ভয়ঙ্কর বলা। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। কবি সরাসরি এখানে অবভিয়াসলি সুইসাইডের কথা বলেন নাই, কবি অন্য একটা অ্যাঙ্গেল থেকে কথা বলছিলাম, জাস্ট তোমাদের বোঝার জন্য একটা ইনসাইট দিলাম যে এই বয়সটা
অন্য একটা কারণেও কিন্তু ভয়ঙ্কর। তো এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, তার মানে এই বয়সটা কিন্তু একই সাথে খারাপ হয়ে যাওয়া, বখাটে হয়ে যাওয়ারও একটা সময়। এই বয়সটাতে দেখা যায় মানুষজন অনেকেই ডিস্ট্রাক্টেড হয়ে যায়, অনেকে পড়ালেখা থেকে দূরে সরে যায়, অনেকে পরিবার থেকে দূরে সরে যায়, অনেকের নানান রকম নানা সমস্যা আসে। মন্ত্রণা এই শব্দটা এসেছে মূলত কুমন্ত্রণা থেকে, এটা হচ্ছে উস্কানি, ঠিক আছে। আচ্ছা, ওই যে বলে না, একটা গান ছোটবেলায় শুনতাম, একটা একটা গান ছোটবেলায় শুনতাম না, ওই যে কি যেন গানটা, যে সিগারেট থেকে শুরু শেষকালে হেরোইন, ঠিক আছে। এবং ওই গানটার মধ্যে কিন্তু এমন একটা লাইন আছে যে এক টানে দুই টানে কিছু হয় না। তার মানে এই যে ছোট ছোট উস্কানিগুলো, ছোট ছোট মন্ত্রণাগুলো, এগুলোই কিন্তু আমাদেরকে আমাদের অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে অনেক বেশি সরিয়ে ফেলে। অর্থাৎ এই বয়সটায় অনেক উস্কানিমূলক কথা আসে। এই বয়সটা যদি তোমরা পার করতে পারো, দেখবা যে জীবনে আর কখনো কোথাও আটকাবে না। এই কারণেই বলা হচ্ছে যে এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, ঠিক আছে। আচ্ছা, 18 বছর বয়স যে দুর্বার, দুর্বার মানে কি? কমেন্টে লিখে জানাও দ্রুত, দুর্বার মানে কি? আচ্ছা, কে যেন বলছে আপনার ভয়েসটা খুব সুন্দর, তাও ভালো। আগের ক্লাসে কে যেন জিজ্ঞেস করেছিল আমি আরজে হিসেবে কাজ করতাম কিনা। সুযোগ পেলে অবভিয়াসলি করতাম। তোমাদের কাছে যদি কোনো সুযোগ থাকে অবভিয়াসলি বলবা, এই টিচিং বাদ দিয়ে আরজেইং করতে আই উড লাভ টু, ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্টে লিখে জানাও দুর্বার শব্দের মানে কি। দুর্বার শব্দের মানেটা একটু লিখে জানাও। একজন বলেছে দুর্লভ, হয় নাই, ভুল উত্তর। নুসরাত জাহান বলছে বাধা বন্ধনহীন। আচ্ছা, আফতাব বলছে হার মানে না, কঠিন, বাধা মানে না, ঠিক আছে। এটা খুব সহজ মনে রাখা, আমি তোমাদেরকে বলি। তোমরা ফুটবল খেলায় গোল বার দেখেছো না? গোল বার, বারটা কিন্তু একটা বাধা। বারটা হচ্ছে কিন্তু একটা বাধা। বারে লাগলে কি গোল হয়? হয় কখনো কখনো, অনেক সময় আমরা বারের ইনসাইড এজ হয়ে অনেক সময় অবভিয়াসলি গোল হয়, কিন্তু বার হচ্ছে একটা বাধা। তো বার মানে কি? বার মানে হচ্ছে একটা বাধা। বাতেও বার, বাতে হচ্ছে বাধা, বাতে বার, বাতে হচ্ছে বাধা, এইভাবে মনে রাখতে পারো। আর দু মানে কি? দু মানে হচ্ছে যেটা মানে না, তার মানে হচ্ছে যেটা বাধা মানে না, সেটাই হচ্ছে দুর্বার, ঠিক আছে। আচ্ছা, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ঠিক আছে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কথা বলা হচ্ছে যে 18 বছর বয়সের কথা, যে এই বয়সে যে দুর্যোগ হয়, তার মানে হচ্ছে এই বয়সে যে ঝামেলাগুলো পোহাতে হয়, এই ঝামেলার মধ্যে নিজেকে ঠিকঠাক রাখা, নিজেকে স্ট্রং রাখাটা বেশ কঠিন। তোমাদের জন্য একটা ঝামেলা বলি, সেটা হচ্ছে তোমাদের জন্য যে এইচএসসি পরীক্ষাটা, এটাই কিন্তু অনেক বড় একটা ঝামেলা। তারপর হচ্ছে যে অ্যাডমিশন টেস্টটা, এটাই কিন্তু অনেক বড় একটা ঝামেলা। কেন এটা ঝামেলা সেটা একটু বোঝাই। তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা বা তোমাদের যে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা, এটাই অনেক সময় দেখা যেতে পারে যে তোমাদের পুরো লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে, তাই না? যে কে ডক্টর হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে নার্স হবে, কে শিক্ষক হবে, কে হচ্ছে প্রফেসর হবে, অনেক কিছুই, প্রায় তোমার লাইফের 60-70% জিনিসই ডিটারমাইন করে দিতে পারে তোমার এইচএসসি আর অ্যাডমিশন টেস্টটা। খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে কোন বয়সে তোমরা এই হার্ডেলটা পার হও? এটা কিন্তু মাত্র 18 বছর বয়সে, বা মাত্র এই বয়সটাতেই পার হও। এই কারণেই কিন্তু এই বয়সে অনেকেই ট্র্যাক হারিয়ে ফেলে, অনেকেই হয়তো বা তার জায়গা থেকে সরে যায়, ঠিক আছে। আমাকে একটু কমেন্টে একটা জিনিস লিখে জানাবে, যেহেতু কবিতাটা একটু বড়, আমাকে একটু লিখে জানাবে যে কবিতাটা কি তোমরা আজকেই শেষ করি একটু বড় ক্লাস নিয়ে, প্রায় হচ্ছে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা হবে এমনটা চাও, নাকি হচ্ছে কালকের ক্লাসের জন্য অর্থাৎ আরেকটা ক্লাসের জন্য কিছুটা বাকি রাখি? আমাকে একটু কমেন্টে লিখে জানাও, ঠিক আছে। কমেন্টে লিখে জানাও যে 18 বছর বয়স কবিতাটা কি আজকেই পুরোটুকু শেষ করব। পুরোটুকু বলতে কিন্তু কবিতা প্লাস হচ্ছে কবিতার পরে কিছু অবজেক্টিভ প্রশ্ন, তারপর হচ্ছে সন্ধি সমাস, তারপর হচ্ছে শুদ্ধ বানান, এরপর হচ্ছে পাঠ পরিচিতি, উল্লেখযোগ্য কিছু আলোচনা, সবগুলো একসাথে শেষ করব, নাকি হচ্ছে কালকে আরেকটা ক্লাস নেবো এটা নিয়ে বাকি অংশটুকু? আজকে কবিতাটুকু পড়াবো, কালকে হচ্ছে কবিতার সাথে যে অ্যাফিলিয়েটেড অংশগুলো সেগুলো পড়াবো। আচ্ছা, দেখি একটু। মৌনতা এসে বলছে 2 পার্ট করে পড়ান। মিনারা বেগম বলছে আজকেই শেষ।
আজকেই শেষ ক্লাস 1 আওয়ারের বলছে লিনা। স্বাধীন এস কে বাঁধন বিশ্বাস বলছে অ্যাজ ইউর উইশ। জোহরা বলছে শেষ করেন। কুলসুম আক্তার বলছে আরেকটা ক্লাসে। সাফায়েত আরেকটা ক্লাস। লিনা বলছে ক্লাস 1 ঘন্টা, 1 ঘন্টায় আজকে শেষ হবে না। ঠিক আছে, আরেকটু বেশি যদি পড়তে চাও তাহলে পড়াতে পারি। আফতাব বলছে 2 পার্ট। তাজিম মাহমুদ বলছে অ্যাজ ইউর উইশ। রায়ান পারভিন বলছে কালকে বাকিটা। অঙ্গিকা দেবনাথ বলছে 2 পার্টে পড়ান ভাইয়া, আজকেই শেষ করতে বলছে নাসরিন চৌধুরী। স্বাধীন বলছে ভাইয়া 2টা দিন ক্লাস নেন। নাজমা আক্তার 2 পার্ট চাচ্ছে। এনএসকিউ বলছে খুবই ভালো লাগছে। রাফি বলছে কালকের ক্লাসে অনেক কিছু মাথায় নাও থাকতে পারে। আচ্ছা, গল্প ঘোষ বলছে আমার কমেন্ট দেখেন না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে, হুমায়রা বিনতে ওয়াহাব বলছে আরেকটা ক্লাস। আমরা একটু দেখি যে আমাদের যেই সময়টা আজকে পড়ার কথা সেই সময়ের মধ্যে কতটুকু পড়ানো যায়। পড়ানোর পর যদি মনে হয় যে না এখনো শেষ হয় নাই, আচ্ছা তাহলে তোমাদেরকে আরেকটা ক্লাসে পড়াবো। না, আরেকটা ক্লাসেই পড়াতে হবে। আমি যদি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার প্রিপারেশন ছিল 25টা স্লাইড পড়ানোর। ঠিক আছে, যারা একটু আজকে শেষ করতে চাচ্ছ তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার প্ল্যান ছিল 25টা ক্লাস করানোর, কিন্তু হচ্ছে মাত্র পড়ানো হচ্ছে 6টা স্লাইড। তার মানে আরও প্রায় 19টা স্লাইড বাকি। ঠিক আছে, তো আমরা আজকের পর কালকে একটু ক্লাসটা করি। অনেকে মনে করছো যে মনে থাকবে না হয়তো বা, আসলে ব্যাপারটা এরকম না। আজকে তোমাদেরকে পড়ানোর পর তোমরা সন্ধ্যায় আরেকবার পড়ো ইফতারের পর, এরপরে আমরা কালকে কোশ্চেন সলভ করবো, দেখবা অনেক ভালো মনে থাকবে। আজকে কবিতাটা পড়া শেষ করি। ঠিক আছে, আজকে কবিতাটার এক্সপ্লেনেশন শেষ করি। কালকে হচ্ছে কবিতা সংক্রান্ত প্রশ্ন, অবজেক্টিভ, কিভাবে সিকিউ লিখতে হয় ইত্যাদি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তার মানে হচ্ছে 18 বছর বয়সে অবিশ্রান্ত। অবিশ্রান্ত শব্দটার মানে কি? মিনিংটা একটু লিখে জানাও তো, অবিশ্রান্ত শব্দটার মানে কি? অবিশ্রান্ত শব্দটার মানে কি একটু কমেন্টে লিখে জানাও। এই ডিসকাশন শেষ ভাইয়া পুরা। আজকের ক্লাসে শেষ হবে কি হবে না, এই ডিসকাশন অলরেডি শেষ। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের ক্লাসে যদি তোমাদেরকে শেষ করাই, জিনিসটা অনেক শর্টলি তোমাদেরকে পড়াতে হবে। ঠিক আছে, হয় তোমাদেরকে অনেক শর্টলি পড়াতে হবে, অথবা তোমাদের ক্লাসটা 2 ঘন্টার কাছাকাছি চলে যাবে। কারণ মাত্রই বললাম যে আমার 25টা স্লাইডের মধ্যে তোমাকে পড়ানো হয়েছে মাত্র 6টা তোমাদেরকে। এখন স্লো পড়ানো দোষ অবভিয়াসলি তোমরা আমাকে দিতে পারো, কিন্তু ফাস্ট যদি পড়াই তাহলেও তোমরা আমাকে বলো যে পড়া বুঝতে পারছি না, কি বলেন কথা বুঝি না, এই কারণে একটু স্লো পড়ানো। ঠিক আছে, আচ্ছা ওকে। সো ইতিমধ্যেই সঠিক উত্তর দেওয়া শুরু করেছে অনেকে, যে বিরামহীন বিশ্রামহীন। ঠিক আছে, হ্যাঁ, অবিশ্রান্ত তার মানে হচ্ছে যেটা কোনো বিরাম নাই, যেটা কোনো খান্তি নাই, যেটা কন্টিনিউয়াস, যেটা চলতেই থাকে, এটাকে বলা হয় অবিশ্রান্ত। তার মানে 18 বছর বয়সে যে আঘাতটা একের পর এক আঘাত আসতেই থাকে। দেখা যায় যে 18 বছর বয়সে মানুষের ব্রেকআপ হয়ে যায়। 18 বছর বয়সে মানুষকে এইচএসসি পরীক্ষা দিতে হয়, এইচএসসি পরীক্ষায় দেখা যায় যে A+ আসে না। দেখা যায় অ্যাডমিশন টেস্ট দিতে হয়, অ্যাডমিশন টেস্টে দেখা যায় ভালো কোথাও চান্স পাওয়া যাচ্ছে না। একটার পর একটা আঘাত আসতেই থাকে। তার মানে এই বয়সটাতে কিন্তু অনেক বেশি দুঃখ অ্যাবজর্ভ করতে হয়, তাই না? অনেক বেশি দুঃখ কিন্তু পেতে হয় এই বয়সটাতে। একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স জড়ো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, তার মানে একের পর এক আঘাত আসতেই থাকে, একে একে হয় জড়ো। জড়ো মানে কি? জড়ো মানে হচ্ছে গ্যাদার হওয়া। জড়ো মানে কি? জড়ো মানে হচ্ছে গ্যাদার হওয়া। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর, এ বয়স কাঁপে বেদনায় থর থর। ঠিক আছে, তার মানে এ বয়সে যেহেতু অনেক দুঃখ পেতে হয়, এ বয়সে মানুষকে যেহেতু অনেক দুঃখ অ্যাবজর্ভ করতে হয়, এই দুঃখটা সবাই নিতে পারে না। অনেকে এই বয়সটাতে থর থর করে কাঁপে। কিন্তু দেখো, অলরেডি কবি কিন্তু আগের স্লাইডটাতে যদি একটু যাই, এখানে কিন্তু বলা হয়েছে যে 18 বছর বয়স জানে না কাদা। দেখো, ইম্পর্টেন্ট 2টা লাইন, সরাসরি কিন্তু কনফ্লিক্টও করছে না। 18 বছর বয়স জানে না কাদা, আর এখানে বলা হচ্ছে কি? এখানে বলা হচ্ছে যে এ বয়স কাঁপে বেদনায় থর থর। তার মানে এই বয়সে
এই বয়সী যারা রয়েছে তারা অনেক দুঃখ কষ্ট পায়, কিন্তু তারপরেও তারা কিন্তু ভেঙে পড়ে না। তার মানেও তারা কিন্তু এখানে কান্না করে না বা কেঁদে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না। মানসিকভাবে তারা অনেক বেশি শক্ত থাকে, এই ব্যাপারটাকে কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, জারিন বলছে ওর ব্রেকআপ হয়ে গেছে স্টাডির সাথে, এই কারণেই তো তোমাদেরকে আবার পড়ালেখার মধ্যে ফেরানোর চেষ্টা করছি। আচ্ছা, তারপর তবু 18 শুনেছি জয়ধ্বনি, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। আচ্ছা, এখন আমাকে প্রথমেই যে জিনিসটা তোমরা বলবে সেটা হচ্ছে যে অগ্রণী শব্দটার মিনিং কি, একটু কমেন্টে লিখে জানাও তো অগ্রণী শব্দটার মিনিং কি। অগ্রণী শব্দটার মানে কি, অর্থ কি, লিখে জানাও। অগ্রণী শব্দটার মানে কি বলো তো? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দেওয়া শুরু করেছো। একজন বলছে প্রবর্তক, কে যেন বললো বিরামহীন, প্রধান বলছে ইস্পা, অগ্রগামী বলছে আশিরিয়া মালিক, অগ্রগামী ওগুলো বলছে, অগ্রগামী বলছে প্রীতি সরকার এগিয়ে যাওয়া বলছে। হ্যাঁ, অনেকেই কিন্তু সঠিক উত্তর দিচ্ছ। ওকে, এগিয়ে যাওয়া বলছে অনেকে, ঠিক আছে। আচ্ছা, সো অগ্রণী শব্দটার মানে হচ্ছে আগানো, ঠিক আছে, বা যে এগিয়ে থাকে। তোমরা অনেকেই নিশ্চয়ই অগ্রণী ব্যাংকের নাম শুনেছো, অগ্রণী ব্যাংক, তাই তো? তো অগ্রণী শব্দটা আশা করি তোমরা পরিচিত বা মনে রাখতে পারবে। অগ্রণী মানে যে হচ্ছে এগিয়ে থাকে, সবার আগে যে থাকে সেই হচ্ছে অগ্রণী, ঠিক আছে। আচ্ছা, তো লাইনগুলো বুঝি। তবু 18 শুনেছি জয়ধ্বনি, তবু 18 শুনেছি জয়ধ্বনি। আচ্ছা, এইটা কেন তবু এসেছে? তবু মানে কি? তবু মানে হচ্ছে বাট, তার মানে হচ্ছে কোনো কিছু একটা বলার পরে যখন আমরা বলি কিন্তু তারপরেও, মানে মনে করো বলি না এরকম যে সে মানুষ ভালো কিন্তু কিপটা, খাওয়ায় না, ট্রিট দেয় না। আমার বন্ধু ভালো বন্ধু কিন্তু কিপটা, ট্রিট দেয় না। তবু কখন আমরা বলি? যখন আমরা ডিফারেন্ট একটা ফিচার বলি, যখন আমরা ভিন্ন কিছু একটা বলি, একটা জিনিস এরকম বলার পরে যখন আমরা ভিন্ন কিছু একটা বলি, তখন হচ্ছে সেখানে তবু শব্দটা ইউজ করি। তার মানে এখানে যেহেতু বলা হচ্ছে তবু 18 শুনেছি জয়ধ্বনি, দ্যাট মিনস অবভিয়াসলি এর আগে এর বিপরীত ধর্মী কিছু একটা বলা হয়েছে। দেখে আসি সেটা কি। সেটা হচ্ছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তার মানে হচ্ছে এই বয়সটাতে আমরা যেটা বুঝতে পারলাম, এই বয়সটাতে অনেক দুঃখ আসে, অনেক ঝামেলা হয়, অনেক প্যারা হয়। অবভিয়াসলি এগুলো তোমরা সব কিছু জানো, সব কিছুর মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, কিন্তু তবুও তবুও 18 শুনেছি জয়ধ্বনি, কিন্তু তারপরেও 18 বছরে জয়ধ্বনি শোনা যায়। জয়ধ্বনি মানে কি জানো? জয়ধ্বনি মানে হচ্ছে যে তার আওয়াজ, সেলিব্রেশন আছে না, সেলিব্রেশন, মনে করো হচ্ছে আইপিএল যারা দেখো, আইপিএলে দেখে না যে একটা সেলিব্রেশনে আওয়াজ করে ট্যাঁ 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 করে, তো এই ধরনের একটা জয়ধ্বনির কথা বলা হচ্ছে। অবভিয়াসলি আমরা জিতলে এইভাবে সেলিব্রেশন করি না, আমাদের জয়ধ্বনিটা হচ্ছে মার্জিন চোখ মুখ দেখে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য সেলিব্রেশন। তারপর হচ্ছে অনেক সময় আমরা দেখি যে জন্মদিনে হচ্ছে স্পার্কলিং ক্যান্ডেল জ্বালানো হয়, ওইটাও কিন্তু এক ধরনের সেলিব্রেশন। তারপর হচ্ছে দেখা যায় যে অনেক সময় যখন বড় কোনো ইভেন্টের আয়োজন করা হয় তখন আতশবাজি ফোটানো হয়, ওইটাও কিন্তু এক ধরনের সেলিব্রেশন। তারপর হচ্ছে দেখা যায় যে নিউ ইয়ারের সময় এই ধরনের সেলিব্রেশন করা হয়। তারপর হচ্ছে যখন পহেলা বৈশাখ হয় তখনও দেখা যায় যে মঙ্গল শোভাযাত্রা এই ধরনের জয়ধ্বনি করা হয়। তার মানে যে তার যে সেলিব্রেশনটা, এটাকে বলা হচ্ছে জয়ধ্বনি, ঠিক আছে, জয় যোগ ধ্বনি। গট ইট? আচ্ছা, তারপরে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, তার মানে এই বয়সে অনেক দুর্যোগ হয়, অনেক ঝড় হয়, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যেও
তার মধ্যেও আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে এই বয়সটা অনেক ঝড় ঝাপটা পোহায়, কিন্তু একটা জিনিস বুঝো তো, যেই গাছটা যেই গাছটা বেশি ঝড় ঝাপটা সামলাতে পারে, ঝড় ঝাপটার পরেও যে গাছটা দাঁড়িয়ে থাকতে পারে, সেই গাছটাই বেশি শক্তিশালী না? 18 বছর বয়সটাও এরকম। এই 18 বছর বয়সে যারা বেশি স্ট্রাগল সার্ভাইভ করতে পারে তারাই কিন্তু দিন শেষে বেশি লাভবান হয়। লাভবান হয় মনে হচ্ছে তারাই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে, কারণ ওই অল্প বয়সে ওই ট্রানজিশন পিরিয়ডটাতে যারা ঠিকঠাক মতো ট্র্যাকে থাকতে পারে, যারা ঠিকঠাক মতো পড়ালেখা করে, খেলাধুলা করলে খেলাধুলা করে, অন্য কোনো স্কিল যদি থাকে, কেউ ছবি এডিট করতে পারে, ভালো ছবি তুলতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, বিতর্ক করে, তারা যদি তাদের ট্র্যাকটাতে ঠিকঠাক মতো থাকতে পারে তাহলে কিন্তু তারা সব সময় বাকি সবার চেয়ে পুরো জীবনব্যাপী এগিয়ে থাকতে পারে, তাই তো? আচ্ছা, তারপরে বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের মুখে এ বয়স অগ্রণী বলতে কি বোঝানো হচ্ছে? বলতে বোঝানো হচ্ছে যখন একটা বিপদ হয়, মানে মনে করো যে সমাজে একটা, বা তোমার সোসাইটিতে, তোমার পাড়া বা মহল্লা একটা গ্যাঞ্জাম চলতেছে, গ্যাঞ্জাম, ঠিক আছে, একদম তোমাদের ভাষায় যদি বলি গ্যাঞ্জাম চলতেছে। এই গ্যাঞ্জামে দেখবা, মনে করো যে পাশের এলাকার সাথে তোমার এলাকার মারামারি, ঠিক আছে, পাশের এলাকার সাথে তোমার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে থাকে বা হচ্ছে সিরাজগঞ্জে হয়ে থাকে, তোমরা এগুলোর সাথে অনেক বেশি পরিচিত হবা। আর যদি তোমরা এই সিনারিওর সাথে পরিচিত না হও, তোমরা জিটিএর গ্র্যান্ড থেফট অটোর একটা গেম আছে, একটা ভার্সন আছে, মানে একটা এপিসোড সিরিজ আছে, সেটা হচ্ছে স্যান এন্ড্রিয়াস। স্যান এন্ড্রিয়াস হচ্ছে টেরিটরি দখলের একটা মারামারি করতে হয়, ওখানেও এরকম এলাকা ভিত্তিক গ্যাঞ্জাম দেখা যায়, ঠিক আছে, যা বলছিলাম। এই এলাকা ভিত্তিক গ্যাঞ্জামে বা যে কোনো ধরনের ঝামেলায়, বিপদে কারা আগে যায় বলো তো? যারা মধ্যবয়স্ক, যাদের বয়স 40 বছর হয়ে গেছে, তারা মারামারি করতে যায়, নাকি যাদের বয়স 65 আপ, বা যারা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য আওয়ার স্টেট যারা হচ্ছে সিনিয়র সিটিজেন হিসেবে সম্মান পায়, তারা আগে এগিয়ে যায়, তারা মারামারি করতে যায়, নাকি বাচ্চা কাচ্চা মারামারি করতে যায়, 6-7 বছর বয়স্ক যারা, নাকি তারা মারামারি করতে যায়? কারা মারামারি করতে যায় বিপদের মুখে? কারা সবার চেয়ে এগিয়ে যায়? অবভিয়াসলি এটা হচ্ছে যারা 18 বছর বয়সী। তার মানে হচ্ছে এমন কিন্তু না যে, একটা জিনিস বোঝো, 18 বছর বয়স বলতে কিন্তু শুধুমাত্র 18 বছর বয়সটাকে বোঝানো হচ্ছে না, বলা হচ্ছে একটা টাইম স্প্যানের কথা, একটা টাইম লাইনের কথা। মানে মনে করো কিশোর যারা, সদ্য কিশোর উত্তীর্ণ যারা, তাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ টিনেজার যারা, তাদেরও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এই বয়সে যারা রয়েছে তারাই কিন্তু অগ্রণী। আমরা যদি মুক্তিযুদ্ধের সময় দেখি যে এখনও আমরা এখন যে বয়স্ক মুক্তিযোদ্ধাদেরকে দেখি, আমাদের বয়সে এসে আমাদের জেনারেশন যাদেরকে পায় বা যাদের থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করি, তাদেরকে দেখলেও আমরা বুঝবো যে তারাও বেশিরভাগ কিন্তু এই পার্টিকুলার বয়সটাতে 16, 17, 18, 19, 20, এই যে একটা টাইম স্প্যান রয়েছে, যাদেরকে কবি গ্রসলি 18 বছর বয়সী বলছে, এই বয়সে কিন্তু তারা মুক্তিযুদ্ধটা করেছিলেন, এই বয়সে কিন্তু তারা দেশের জন্য সর্বস্ব বাজি রেখেছিলেন। অর্থাৎ বিপদের মুখে এই বয়সটাই অগ্রণী, এই বয়সটাই সবার চেয়ে এগিয়ে যায় বিপদের মুখে। আই গেস তোমরা এই ব্যাপারটাতে ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখি এই বয়স তবু নতুন কিছু তো করে, তার মানে এই বয়স কিন্তু অনেক ইনোভেটিভ। এই বয়সে দেখা যায় যে মানুষ নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করার চেষ্টা করে, নতুন ছোটোখাটো চাকরি করার চেষ্টা করে, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করে। তার মানে শুধুমাত্র পড়ার মধ্যেই যে তোমার গণ্ডিটা আবদ্ধ হয়ে থাকবে এমনটা কিন্তু নয়। তার মানে পড়ার বাইরেও আমরা কিন্তু অনেক কিছু করতে পারি এই বয়সটাতে। কারণ একটা জিনিস বোঝাই তোমাদেরকে, ঠিক আছে, মনে করো তুমি একটা বিজনেস ইনিশিয়েটিভ নিবা, মনে করো তুমি একটা চাকরি বাকরি বাদ দিয়ে তুমি চিন্তা করছো যে আচ্ছা ঠিক আছে, পড়ালেখার পাশাপাশি আমি একটা বিজনেস দাঁড় করাই। এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ক্রুশাল যে তুমি এটা তোমার যত দ্রুত করতে পারো জীবনে তত দ্রুত। কারণ হচ্ছে মনে করো তুমি চাকরি বাকরি না করে ব্যবসা বাণিজ্য করতে গেলে এবং ব্যবসায় লস খেলে, বা ব্যবসায় অবভিয়াসলি যখন নতুন একটা ব্যবসা করবে অনেক কিছু শেখার থাকবে, অভিজ্ঞতার অনেক অভাব থাকবে, সব কিছু ঠিকঠাকভাবে পারফেক্টলি চলবে না। এই শেখার বয়সটা খুব ভালো হয় যদি তোমরা কম বয়সেই করতে পারো। কারণ হচ্ছে কম বয়সে ভুল থেকে শেখাটার জন্য মূল্য দিতে হয় কম। মনে করো তুমি 25-26 বছর বয়সে তোমার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, তখন তুমি চাকরি না করে একটা ব্যবসা সেট করা শুরু করলা, যে একদম 5 লক্ষ টাকা বিনিয়োগ করে, একদম পুরো স্টুডেন্ট লাইফে যা টাকা পয়সা জমিয়েছিল সব কিছু জমিয়ে তুমি একটা ব্যবসা স্টার্ট করলে, এবং ব্যবসাটায় আল্লাহ না করুক লস খাইলা।
তখন ওই যে তোমার ইকোনমিক্যাল ব্যাকবোনটা যে একদম ভেঙে যাবে, তোমার ওখান থেকে দাঁড়াতে সময় লাগবে অনেক বেশি। রাদার তুমি যদি ছোট বয়সে 18 বছর 20 বছর বয়সে 20,000 টাকা পুঁজি নিয়ে একটা কাজ শুরু করো, দেখা যাবে যে তুমি কী হবে জানো, ওইটা থেকে অল্প অল্প করে শিখতে পারবা। তোমার হয়তো বা 20,000 টাকা থেকে প্রফিট অবভিয়াসলি পরের মাসে মানে 40,000 টাকা আসবে না। ওই যে একটা সিনেমা দেখেছিলাম ফির হেরাফেরি, ফির হেরাফেরিতে এরকম একটা স্কিম দেখেছিল যে লক্ষ্মী চিট ফান্ড, ওখানে দেখেছিল যে বলেছিল যে 21 দিন মে পয়সা ডাবল, 21 দিন মে বা 21 দিনে পয়সা ডাবল। এমনটা নাও হতে পারে, কিন্তু তারপরে তুমি ছোট ছোট করে আগাও। কোন বয়সটা তোমার জন্য ইম্পর্টেন্ট? এই বয়সটা, যে বয়সটাতে তোমরা এখন আছো, অর্থাৎ 21 বছর বয়স। এই কারণে বলা হচ্ছে যে এই বয়স তবু নতুন কিছু তো করে। এই নতুন কিছুর মধ্যে নতুন ব্যবসা বাণিজ্য হতে পারে, নতুন কোনো উদ্যোগ হতে পারে, নতুন ইনোভেশন, গবেষণা, আবিষ্কার, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখি। তো অলরেডি আমাদের ক্লাসের 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ক্লাসটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরের যারা বলছিল যে আজকে ক্লাসের মধ্যে শেষ করতে, তাদের জন্য জানিয়ে রাখছি যে আজকে ক্লাসের মধ্যে শেষ করলে তোমাদের আমি যেভাবে চেয়েছি এক্সপ্লেন করতে সেভাবে এক্সপ্লেন করতে পারতাম না। আমি তখন এভাবে পড়াতাম, দেখো যেভাবে পড়াতাম, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এবার বাচ্চা দুর্যোগের ঝড়ে বিপদের মুখে এবার অগ্রণী, এবার তবু নতুন কিছু তো করে। তার মানে হচ্ছে জয়ধ্বনি বলতে হচ্ছে সেলিব্রেশনের আওয়াজ বোঝায়, দুর্যোগ বলতে ঝড়ঝাপটা বোঝায়, বিপদ মানে তো বোঝাই, অগ্রণী মানে হচ্ছে অগ্রগামী, আর নতুন কিছু করে মানে হচ্ছে নতুন গবেষণা আবিষ্কার। ঠিক আছে, তোমাদেরকে যদি আমি ফাস্ট পড়াতাম বা এক ক্লাসের মধ্যে শেষ করতে চাইতাম, তাহলে একটু এভাবে পড়াতে হতো। আই গেস তোমাদের কাছে এইভাবে পড়ানো হচ্ছে, আমি এখন যেভাবে একটু সময় নিয়ে বোঝাচ্ছি সেভাবে বোঝানোটা ইম্পর্টেন্ট। অনেকগুলো রিলেভেন্ট এক্সাম্পল কিন্তু দিচ্ছি, একটা জিনিস বোঝো, এটাও কিন্তু ক্লাসের পড়ানোর একটা মেথড বা টেকনিক। তোমরা যখন নিজেরা বড় হয়ে অন্য বাচ্চাদেরকে পড়াবে, তখন তোমরা এই টেকনিকটা অবভিয়াসলি ইমপ্লাই করবে বা এই টেকনিকটা খাটাবে। সেটা হচ্ছে পড়াতে পড়াতে আমি কিন্তু সিনেমার কথা বলছি, গানের কথা বলছি, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, যাতে করে তোমরাও একটা জিনিস পড়ার সময় এরকম অনেক কিছুকে রিলেট করতে পারো। যখন তোমরা অনেক কিছুকে রিলেট করতে পারবে, তখন তোমরা দেখবে যে তোমরা অনেক কিছু দ্রুত মনে রাখতে পারছো, অনেক কিছু বুঝতে পারছো, তোমাদের ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা অনেক বাড়ছে। আচ্ছা, তারপর দেখি, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, ভীরু কাপুরুষ নয়। তার মানে হচ্ছে এই বয়সে মানুষজন ভয় পায় না। আর যাই হোক, এই বয়সে মানুষজন দুঃখ পেতে পারে, বেদনা পেতে পারে, দুর্যোগে জরাগ্রস্ত হতে পারে, কিন্তু এই বয়সে মানুষ আর যাই হোক ভয় পায় না। এই বয়সের মানুষ কাওয়ার্ড না। পথ চলতে এ বয়স যায় না থেমে, পথ চলতে এ বয়স যায় না থেমে, পথ চলতে এ বয়স যায় না থেমে মানে কি? তার মানে হচ্ছে যখন রাস্তা দিয়ে এগুচ্ছে, রাস্তাটা এমন না যে সবসময় খুব স্মুথ হবে, রাস্তাটা এমন না যে সবসময় ঢাকা চিটাগাং হাইওয়ের মতো হবে। অনেক সময় রাস্তাটা চট্টগ্রাম টু কক্সবাজারের যে রাস্তা সেটার মতো হতে পারে, খারাপও হতে পারে। ঠিক আছে, আঁকা বাঁকা হতে পারে। তারপর হচ্ছে মনে করো শ্রীমঙ্গলের যে রাস্তাটা প্রচুর আঁকা বাঁকা, ওটার মতো হতে পারে, বা বান্দরবানের রাস্তার মতো উঁচু নিচু হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? তো তারপরেও এই রাস্তায় কিন্তু 18 বছর বয়সী যারা রয়েছে, সেই রাস্তাটা স্মুথ না হলেও তার কিন্তু থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, সংশয় মানে হচ্ছে সন্দেহ নাই কোনো। মানে দেখো, মনে করো আমার গোল হলো আমি জীবনে একটা কাজ করব, আমি ওই জায়গায় যাব, আমি এই কাজটা করব, এটা হচ্ছে আমার লক্ষ্য বা গোল। আমার লাইফে অনেক অবস্টেকল আসতে পারে, আমার লাইফে অনেক হার্ডেল পার হতে পারে, কিন্তু আমি আমার জায়গায় ডিটারমাইন্ড যে আমি এটা করবই করব, হতেই হবে। পরীক্ষায় এ প্লাস পাবোই পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবোই পাবো। এই যে একটা ব্যাপার, এই যে একটা ডিটারমিনেশন, এই ডিটারমিনেশনটাই রিপ্রেজেন্টেশন আমরা দেখি 18 বছর বয়সী যারা, তাদের মধ্যে। এ দেশের বুকে, একদম শেষ লাইন, কবিতার শেষ লাইন, এ দেশের বুকে 18 আসুক নেমে, এ দেশের বুকে 18 আসুক নেমে। অর্থাৎ আমাদের যে দেশটা, দেখো আমরা সবাই চাই আমাদের দেশটা আগাক, তাই না? কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে অনেক দুর্নীতি থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অনেক সিস্টেম লস থাকে। যেহেতু আমরা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আস্তে আস্তে করে ডেভেলপ করছি, অনেক সময় ইট টেক্স টাইম, যে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হয়। তার মানে হচ্ছে এমন না যে মানে দেশ বা জীবনটা আসলে, যে একটা অনিল কাপুরের একটা সিনেমা আছে না নায়ক, এই সিনেমাটার মতো আসলে না যে একদিনে তুমি রাতারাতি দেশ বদলায় দিবা। আমাদের দেশটাকে বদলাতে হলে ধাপে ধাপে বদলাতে হবে। তার মানে হচ্ছে দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা প্রসেসিং প্রসেস, একটা প্রক্রিয়াধীন প্রক্রিয়া, এটা ধাপে ধাপে এগোতে হবে।
একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন, অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন কিন্তু এটা আগাতে হবে। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ এই পুরো দেশটায় এই যে তারুণ্য, এই তারুণ্যটা চলতে থাকুক। তার মানে হচ্ছে এই যে তারুণ্যের যে গতিশীলতা, এই যে তারুণ্যের যে কোনো বাধা মানি না, মানে এই যে হাল ছেড়ে দেব না, এই যে একটা ডিটারমিনেশন, এই ডিটারমিনেশনটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি ইম্পর্টেন্ট। হয়তোবা কথাটা অনেক পলিটিক্যাল শোনাতে পারে, কিন্তু দেখো মানে দিস ইজ ট্রু। এমন না যে আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি সাপোর্ট করি, কিন্তু তারপরে বলি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্টের একটা পদ্মা সেতু নিয়ে কথা হচ্ছিল, তখন এরকম অ্যালিগেশন এসেছে যে পদ্মা সেতুতে দুর্নীতি হচ্ছে, এটার কারণে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তাদের যে ফান্ডিংটা সেটা উইথড্র করেছিল। দেন উই ডিটারমাইন্ড যে আমরা নিজেদের টাকাতেই এটা করব, তাই তো? এবং তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সেটাই করছি। এমন না যে আমরা এখন এসে ক্যানাডার যে আদালত তারা রায় দিয়েছে অ্যাকচুয়ালি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয় নাই, এখন এসে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক আবারও ফান্ডিং করতে চেয়েছে, কিন্তু আমরা বলেছি যে আমাদের আসলে বৈদেশিক যে সাহায্যটা এটা এখানে লাগবে না। আমাদের অবভিয়াসলি বৈদেশিক সাহায্য লাগবে, অন্যান্য অনেক খাতে আমাদের এখনও আমরা অনেক পিছিয়ে আছি। আমি যদি শিক্ষা খাতের কথা বলি, স্বাস্থ্য খাতের কথা বলি, অনেক জায়গায় অনেক হেল্প লাগবে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই যে আমাদের দেশের যে উন্নয়ন, এই দেশের উন্নয়নটা আমরা যদি ডিটারমাইন্ড থাকি আমরা নিজেরাই করতে পারবো। এবং এই ডিটারমিনেশনের কথাটাই কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন। তিনি কবিতার শেষে এসে বলেছেন এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ এর মাধ্যমেই আমরা আজকের যে কবিতাটা, এই কবিতাটা শেষ করলাম। কবিতাটা বুঝতে পেরেছি, এখন একটু কমেন্টে লিখে জানাও তো আজকের ক্লাসটা কেমন লেগেছে, তারপর আমরা আজকে আপাতত ক্লাসটা শেষ করতে পারি। আগামীকালই নেক্সট ক্লাস হবে, এর মধ্যে তোমাদের হোম টাস্ক হচ্ছে আজকে কবিতাটা পড়বা, কালকে আমরা কবিতাটার কোশ্চেন সলভ করবো, কালকে আমরা কবিতাটার কোশ্চেন সলভ করবো এবং কিছু গ্রামাটিক্যাল পার্ট পড়বো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস কেমন হয়েছে একটু লিখে জানাও, তারপর তোমাদেরকে ছুটি দিয়ে দিব। ফিডব্যাক ফর্মালি ক্লাস, আজকে ক্লাস শেষ, কালকে আবার ক্লাস হবে। কালকের ক্লাসে আমরা 18 বছর বয়সের বাকি অংশ পড়বো। আজকের ক্লাসটা কেমন লাগলো এটা একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, সো শাহ আলম মজুমদার বলছে ভালো লেগেছে, আদিত্য বড়িয়া বলছে সকাল সকাল জোস ক্লাস, রায়ান পারফিন বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে ক্লাসটা ভাইয়া, তারপর হচ্ছে খুব ভালো বলছে সিয়াম, অনিন্দ্যদার বলছে অনেক ভালো লেগেছে, মন্দিরা বলেছে অসাধারণ ক্লাস লেগেছে ভাইয়া। আজকে মন্দিরার কমেন্ট অনেক কম পেয়েছি, তোমরা মন্দিরাকে এত ডিস্টার্ব করো যে মন্দিরা মনে হয় ভয়ে কমেন্টই করে না। সালমা বলছে খুব ভালো লেগেছে, অসাধারণ ক্লাস হয়েছে ভাইয়া। গল্প ঘোষ অসাধারণ বলছে, মারিয়া মুস্তারি বলছে অ্যামেজিং ক্লাস, সাদিয়া জান্নাত অনেক ভালো অসাধারণ ক্লাস বলছে, শালু শ্রুতি সাহা অনেক ভালো লেগেছে বলেছে, চপল কুমার অসম বলেছে অনেক ভালো লেগেছে ভাইয়া বলছে, প্রীতি সরকার। ঠিক আছে, সবার যেহেতু ক্লাস অনেক ভালো লেগেছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই ক্লাসটা এনজয় করার জন্য। আমি বলবো না যে আজকের ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছি, আজকের ক্লাসে তোমাদেরকে আমি মূলত কিছু জীবনবোধ বুঝিয়েছি। কবিতা এমন একটা জিনিস যে কবিতা কিন্তু সবাই বোঝে না, তোমরা কি জানো এটা যে কবিতা সবার জন্য না? তোমরা দেখবা যে বইমেলায় কবিতার বই অনেক কম বিক্রি হয়, কিন্তু তারপরেও যারা কবি তারা তাদের যে জীবনবোধ, এই জীবনবোধটা কবিতার মাধ্যমে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা পছন্দ করেন, ভালোবাসেন, এবং যারা কবিতা প্রেমী তারাও কিন্তু এই ব্যাপারটাকে সাদরে গ্রহণ করেন। অর্থাৎ টিজিটা টার্গেট গ্রুপটা অনেক ছোট, কিন্তু তারপরেও কবিতা যারা বোঝে তারা আসলে জীবনকে বোঝে, তারা জীবনবোধকে বোঝে। আজকের ক্লাসে তোমাদেরকে আমি আসলে কবিতাটা বোঝানোর চেষ্টা করি নাই, তোমাদেরকে আমি 18 বছর বয়সে যে জীবনবোধটা, এই জীবনবোধটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই অনেক এনজয় করেছো। আজকের ক্লাসে আমরা কিছু শিখি, আমরা অনেক কিছু বুঝেছি, আমরা জীবনকে দেখার নতুন কিছু পার্সপেক্টিভ এক্সপ্লোর করেছি। আশা করি পরবর্তী ক্লাস আরও ভালো হবে। পরবর্তী ক্লাস আগামীকালই হবে সকাল 9:30টায়, সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।